রোল কল হচ্ছে, হ্যাঁ। 301 প্রত্যাশা, 302 303 304 5 6 7 Yes, sir. 8 9 10 Present, sir. Sir, 9. 9 কামনা দেলোয়ার, ঠিক আছে। 11 Yes, sir. 10. হ্যাঁ 10 দিয়েছি। 12 Yes, sir. 13 Present, sir. 14 Sir, 308. আর 314 হ্যাঁ আসি স্যার। 314 আছো। 308 বললাম না? নূর, কোহিনুর আক্তার নূর। জি স্যার। আচ্ছা 315 প্রেজেন্ট স্যার। 16 17 প্রেজেন্ট স্যার। স্যার 316 আছে। ও 16 আছে না? আচ্ছা 18 19 316। 316 দিয়েছি। রাকিবা ইফতেখার 319 আছো না? জি স্যার। দিয়েছি। 20 Yes, 21 sir. 20 আছো? Present, sir. 21 ও জি আছো? স্যার 20। 21 ও জি আছো? স্যার 22 22 Yes, sir. Yes, sir. 23 24 Present, sir. 25 26 27 28 29 Present, sir. 30 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যাশা জি স্যার 301 একটু দিয়ে দেন। এই যে দিলাম। 327 একটু দিয়ে দেন না। 307 327। ও 327 হ্যাঁ সাদিয়া জি দিয়েছি। স্যার। ওকে আচ্ছা স্যার, এবার থ্যাংক ইউ। 330 330 কি আছো? শারমিন ইসলাম। 31 প্রেজেন্ট স্যার। 32 প্রেজেন্ট স্যার। 33 প্রেজেন্ট স্যার। 34 35 প্রেজেন্ট স্যার। 36 প্রেজেন্ট স্যার। 37 38 প্রেজেন্ট স্যার। 39 প্রেজেন্ট স্যার। 40 প্রেজেন্ট স্যার। 41 স্যার 42 41 এ নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা ওকে ট্রাই করছে ঢোকার। জি স্যার। আচ্ছা 42 আমার এবার গেছে। আম্মুকে বলো, আম্মু দেবে। ও আচ্ছা ওই ড্রয়ারের মধ্যে আছে। 342 43 স্যার। 44 45 প্রেজেন্ট স্যার। 46 47 48 প্রেজেন্ট স্যার। 49
প্রেজেন্ট স্যার। 50, 51, 52, 53 স্যার 52 আছে। আছে? জি স্যার। 53 নাই, 54, প্রেজেন্ট স্যার। 55, স্যার 52। 52 দিয়েছি, 52 দিয়েছি আখি। 55, 56, স্যার 57, 58, প্রেজেন্ট স্যার। 59, প্রেজেন্ট স্যার। ব্যাট কাজ তুই দোকানে যাস না। 60, প্রেজেন্ট তোমরা স্পিকার বন্ধ করো। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, অথই নাই, 69, 70, 71, আছে স্যার। 71 আছো না? 72, 73, 74, প্রেজেন্ট স্যার। ওই রুমে আছে, আমি এখানে না, ওই রুমে আছে। 75, 76। আচ্ছা দেখো তো পিছন থেকে কেউ বাদ পড়েছো? হাজিরা স্যার হয়নি? 304 আমি আর 306। 356। ঠিক আছে মা, পরে 356। হ্যাঁ 356। 306 আর 304। তো 306 আর 304। 304 আশা আর স্যার দিয়েছি। 341 এর নাকি নেট প্রবলেম হচ্ছে, ইনবক্সে বললো আর কি। আচ্ছা 306 আর 341 এর নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ ওকে আমি এমনিতেই হাজিরা দিয়ে দিয়েছি। আর কেউ আছে? স্যার 304 দিয়েছেন? হ্যাঁ 304 দিয়েছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আর কেউ নাই? তাহলে এবার আমরা পড়াশোনায় যাই। আমি গতদিন তোমাদেরকে ছোট্ট একটা অঙ্ক নিট বিক্রয় নির্ণয় করার জন্য তোমাদেরকে বলেছিলাম। তোমরা করেছো না সবাই? জি স্যার। তোমরা দেখো আমরা আর্থিক বিবরণী করছিলাম। আমি আর্থিক বিবরণী করতে গিয়ে আমি তোমাদের সাথে গত ক্লাসে গতকালকেই আমি ২ নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দিয়েছিলাম। নিট বিক্রয় নির্ণয় করার জন্য আমরা নিট বিক্রয়টাই এখন নির্ণয় করা শিখছি। তো সেখানে ৩ নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে বাসায় করার জন্য দিয়েছিলাম। তোমরা করেছো না সবাই? তোমাদের মধ্যে কেউ কি আমাকে এই অঙ্কটা দেখাতে চাও? ৩ নাম্বার অঙ্কটা কেউ দেখাতে চাও? স্যার করেছে তো। স্যার কালকে তো আপনি দুইটা আর কি, এই দুইটা আগের ক্লাসে দিছিলেন, ওই দুইটা এসডব্লিউ করছিলাম আমরা সবাই। ও দুটোই করে ফেলছিলাম না? ওটা হয়ে গেছে না ওটা? জি স্যার। জি স্যার। তাহলে চলো আমরা আজকে বিক্রিত পণ্যের ব্যয়ের আলোচনাটা স্টার্ট করি। তাহলে আমাদের আজকে ২ নাম্বার পয়েন্টের আলোচনা শুরু হবে। আমাদের ২ নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। খুব ভালো করে দেখবা। কারণ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে কিন্তু আমরা অনেক ভালো মানের কতগুলো অঙ্ক করব, যা আমাদের বিশদ আয় বিবরণী শিখতে অনেক সাহায্য করবে। বিশদ আয় বিবরণী শিখতে আমাদেরকে অনেক সাহায্য করবে যদি আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারি। কারণ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হলো বিশদ আয় বিবরণীর গুরুত্বপূর্ণ একটা কাজ। তোমরা সবাই একটু দেখো, আমি এখানে একটা বিবরণী তৈরি করেছি। দেখলে বড় মনে হচ্ছে কিন্তু তোমরা প্রত্যেকটা আইটেম চিনো কিনা একটু দেখো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমরা সর্বপ্রথম প্রারম্ভিক মজুত পণ্যটা লিখি। ওই যে ৩টা টাকার ঘর টেনেছি, প্রারম্ভিক মজুত পণ্যটাকে আমরা
2 নাম্বার টাকার কলামে বসাবো সরাসরি। এরপর দেখো আমরা ক্রয়, বিক্রয়টাকে যেমন আমরা নিট বিক্রয় বের করেছি, ক্রয়কেও আমরা নিট ক্রয়ে পরিণত করব। আর এই ক্রয়টা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়েরই একটা অংশ। ক্রয়টাও বিক্রিত পণ্যের ব্যয়েরই একটা অংশ, তাই প্রারম্ভিক মজুত পণ্যটা 2 নম্বর কলামে লেখার পর আমরা ক্রয়টাকে প্রথম টাকার কলামে লিখেছি, কারণ এই ক্রয়কে এখন নিট ক্রয়ে পরিণত করতে হবে। আর নিট ক্রয়ে পরিণত করতে হলে তোমাকে সবার আগে যে সমস্ত আইটেমগুলো ক্রয়ের সাথে যোগ হয় আগে তাদেরকে যোগ করতে হবে। তুমি দেখো তো, আমি অলিখিত ক্রয়টা যোগ করে দিয়েছি যেটা সমন্বয়ে থাকে। সমন্বয় যদি অলিখিত ক্রয় থাকে, যে ক্রয় অলিখিত রয়েছে, তাহলে এই অলিখিত ক্রয় কিন্তু ক্রয়ের সঙ্গে যোগ হয়ে যায়। আর এখান থেকে যে আইটেমগুলো বাদ যাবে, তোমরা দেখো তো, ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ যায়, তোমরা সবাই জানো। ক্রয় বাদটা থাকলে সেটাও ক্রয় থেকে বাদ যায়, তোমরা জানো। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তোমরা এই আইটেমটা এর আগে দেখেছো তো না? মুনাফাবিহীন পণ্য বিক্রয় আমরা তো আমাদের নিট বিক্রয় বের করার সময়ও দেখেছিলাম। নিট বিক্রয় বের করার সময় কিন্তু আমরা মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা পেয়েছিলাম নাকি? জি স্যার। এই যে 1 নম্বর অঙ্কটার মধ্যে কিন্তু মুনাফাবিহীন পণ্য বিক্রয় পেয়েছিলাম। আর আমরা শিখেছিলাম ওইদিন যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় এমন একটা সমন্বয় যে এটা একই সাথে বিক্রয় থেকেও বাদ যায়, একই সাথে এটা ক্রয় থেকেও বাদ যায়। আমরা এই মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা যেমন বিক্রয় থেকে বাদ দিয়েছিলাম, যদি আমাদের অঙ্কের সমন্বয় থাকে তাহলে আমরা এই আইটেমটাকে আবার ক্রয় থেকেও বাদ দিব। তাই তোমরা দেখো, আমি আমার নিট ক্রয়টা বের করার জন্য কি করছি? আমি আমার ক্রয়ের সঙ্গে অলিখিত ক্রয়টা যোগ করছি, আর বাদ দিচ্ছি কোন আইটেম? ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় বাট্টা বাদ যাবে, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ যাবে, আগুনে বিনষ্ট পণ্য। তোমরা কি আগুনে বিনষ্ট পণ্য নামটা শুনেছ না? জি স্যার। তার জি মানে স্যার। হলো তার মানে হলো আমরা যে পণ্যটা উৎপাদন করেছি অথবা আমরা যে পণ্যটা কিনে এনেছি, আগুনে যদি সেই মালটা পুড়ে যায় তাহলে আমাদের কিন্তু সেই ক্রয়কৃত পণ্যটা কিন্তু কমে যাবে। এই কারণে নিট ক্রয় বের করতে গিয়ে আমরা কিন্তু আগুনে বিনষ্ট পণ্যটাও ক্রয় থেকে বাদ দেব। বাদ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। কেউ যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে মালিক, তাহলে এটাকেও আমরা ক্রয় থেকে বাদ দেব, কারণ পণ্য উত্তোলন করলে ক্রয়কৃত পণ্য কমে যায়। আর বিনামূল্যে পণ্য বিতরণ করলেও আমাদের ক্রয়কৃত পণ্য কমে যায়। তাহলে তোমরা দেখেছো আমি কতগুলো আইটেম ক্রয় থেকে বাদ দিচ্ছি? এতগুলো আইটেম ক্রয় থেকে আমরা বাদ দিচ্ছি। ক্রয় ফেরত তো বাদ দিচ্ছি, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, আগুনে বিনষ্ট পণ্য, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ। এগুলো হচ্ছে কমন জিনিস। এছাড়াও আরো অনেক ধরনের আইটেম আছে যা ক্রয়ের সঙ্গে সম্পর্কিত যদি থাকে, যদি সে ক্রয়ের পরিমাণকে কমায়, তাহলে আমরা সেটা এখানে বসায় দিব। আমি শুধুমাত্র যে আইটেমগুলো কমন প্রায় সবসময় অঙ্কের মধ্যে থাকে, আমি শুধুমাত্র তাদেরকে এখানে লিখেছি। তোমরা কি এই আইটেমগুলোর সঙ্গে পরিচিত আছো তো না? ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, আগুনে বিনষ্ট পণ্য, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, আবার বিনামূল্যে পণ্য বিতরণ। এই আইটেমগুলো সম্পর্কে তোমরা তো অঙ্ক করতে গিয়ে একবার না একবার পেয়েছো এদেরকে নাকি? পেয়েছো। তো জি স্যার। তাহলে এই আইটেমগুলোকে আমরা ক্রয় থেকে বাদ দেই। তাই দেখো এগুলোকে আমি যোগ করে একবারে ক্রয়ের নিচে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি এটা ক্রয় থেকে এই যে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের এই পর্যন্ত 2 টো আইটেম আমরা হাতে পেলাম। 2 টো আইটেম হাতে পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, আরেকটা হচ্ছে এই যে আমরা নিট ক্রয়টা পেলাম। 2 টো আইটেম। এবার আমরা দেখব আর কোন আইটেম আছে যা বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে বিবেচিত হয়। তোমরা মনে রাখবে, যে সমস্ত খরচ পণ্য উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত বা যে সমস্ত খরচ প্রত্যক্ষ খরচ হিসেবে বিবেচিত, শুধু তারাই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে। আর তাই বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে আমরা কিন্তু সাথে আমাদের প্রত্যক্ষ খরচগুলোর সঙ্গেও একটু পরিচিত হয়ে যাব। যেমন দেখো, ক্রয় পরিবহন। পণ্য ক্রয় করার পর সেটাকে বয়ে আনতে যে খরচটা হয়, এটাও কিন্তু ক্রয়ের সঙ্গে সম্পর্কিত সমস্ত খরচই প্রত্যক্ষ খরচ। তারপরে আমদানি শুল্ক বা নগর শুল্ক, এটাও কিন্তু আমাদের পণ্যের ক্রয়ের সঙ্গে সম্পর্কিত। পণ্য ক্রয় করে আনার পর বন্দরে সরকারকে আমদানির উপর যে শুল্ক দিতে হয়, এটাও পণ্যের ক্রয় মূল্যটাকে বাড়িয়ে দেয়। সেজন্য এই সমস্ত শুল্ক পণ্যের ক্রয় মূল্যকে বাড়িয়ে দেয় বলে এদেরকেও প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করতে হয়। মজুরি,
পণ্য উৎপাদনের জন্য আমরা শ্রমিকদেরকে যে মজুরিটা প্রদান করি, এটাও প্রত্যক্ষ খরচ। এটাও পণ্য উৎপাদন করতে গিয়ে আমাদের সরাসরি এই খরচটা হয়। ডক চার্জ, বিদেশ থেকে পণ্য আমদানি করে সেই পণ্যটা জাহাজ থেকে খালাস করার জন্য যে বন্দরের যে ডক চার্জটা দেওয়া হয়, এটাও আমাদের পণ্যের ক্রয় মূল্যের সঙ্গে সম্পর্কিত। তাই এটাও আমাদের জন্য প্রত্যক্ষ খরচ। জাহাজ ভাড়া, জাহাজে করে মালটা আমি বিদেশ থেকে আনছি, সে জাহাজে যদি আমি ভাড়া দেই, সেটাও প্রত্যক্ষ খরচ। তাহলে আমি কিন্তু সব কথার এক কথা বলতে পারি, এই যে খরচগুলো আমি লিখেছি, এই যে খরচগুলো আমি লিখেছি, এখানে দুটো আর এখানে দুটো, এই যে 4টা খরচ আমি লিখেছি, এই 4টা খরচ কিন্তু পণ্য ক্রয় করার পর ক্রয়ের সঙ্গে সম্পর্কিত খরচ, তাই না? পণ্য ক্রয় করার পর ক্রয়ের সঙ্গে যে সম্পর্কিত খরচ, এই সম্পর্কিত খরচ হচ্ছে এই 4টা। একটা হচ্ছে ক্রয় পরিবহন, মাল ক্রয় করে সেটা বয়ে আনার খরচ। একটা আমদানি শুল্ক, বিদেশ থেকে মাল আমদানি করার সময় গভর্নমেন্টকে যে শুল্ক দিতে হয়, এটাও পণ্য ক্রয়ের সঙ্গে সম্পর্কিত। ডক চার্জ, জাহাজ থেকে বন্দর থেকে এই মালটা খালাস করার জন্য যে বন্দরটা আমরা ব্যবহার করি, সেই ডকের চার্জ, এটাও পণ্যের ক্রয় মূল্যের সঙ্গে সম্পর্কিত। জাহাজ ভাড়াটাও পণ্য আমদানি করছি আমরা জাহাজে করে, সে জাহাজের ভাড়া প্রদান করা, এটাও পণ্য ক্রয়ের সঙ্গে সম্পর্কিত। তাহলে এই 4টা আইটেম পণ্য ক্রয়ের সঙ্গে সম্পর্কিত। আর ক্রয়ের সঙ্গে সম্পর্কিত সকল ব্যয়কেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে গণ্য করব। এই কথাটাও তোমাদের যেন খেয়াল থাকে। যদি আমি এখানে লিখি নাই, কিন্তু তোমরা যদি বুঝতে পারো যে কোনো একটা খরচ যেটা পণ্য ক্রয়ের সঙ্গে সম্পর্কিত, তাহলে অবশ্যই সেটাকে তোমরা প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করবে, এবং প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করার কারণে তাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে গণ্য করবে। বুঝতে পেরেছ? আমি এখানে সম্পূর্ণ বিবরণীটা লিখেছি বলে বিবরণীটা দেখতে অনেক বড় মনে হচ্ছে। আসলে যখন আমরা অঙ্ক করতে যাব, তখন তোমরা দেখবা যে আসলে আমাদের এতগুলো আইটেম কখনো একটা অঙ্কে সবসময় থাকে না। কিন্তু যাতে আমরা সমস্ত অঙ্ক করতে পারি, সেজন্য আমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার ডিটেইলসটা তোমাদের সামনে তুলে ধরেছি। আর এখন আমি সমন্বয় সহ প্রশ্ন দিয়ে যখন আমি তোমাদের সঙ্গে একটু প্র্যাকটিস করব কয়েকটা অঙ্ক, তখন তোমরা দেখবে যে বিক্রিত পণ্যের ব্যয়টা তোমরা সবাই নির্ণয় করতে পারছো। আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য যে সমস্ত আইটেমগুলো ব্যবহৃত হয়, তাদের সঙ্গে যদি তোমাদের পরিচিত হয়ে যাও, তাহলে কিন্তু একটা অঙ্ক করার সময় বিক্রিত পণ্যের ব্যয় বের করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, দেখো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা এই সমস্ত আইটেমগুলো, বিশেষ করে প্রথমে লিখলাম ক্রয়, তারপরে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, এই সমস্ত খরচ যখন আমরা একসাথে যোগ করে দেব, এই যোগফল থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিব। এই সমাপনী মজুত পণ্য যখন আমরা এই মোট যোগফল থেকে যখনই সমাপনী মজুত পণ্যটা আমরা বাদ দিয়ে দিব, তখনই আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে আসবে। এই যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে আসলো, এই বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়েছে কখন? আমরা আমাদের সকল প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পর, সকল প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পর আমি যখন সেই যোগফলটা থেকে আমি যখন আমাদের সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিয়েছি, তখনই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে এসছে। তোমরা কি সবাই এই বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করা হয়েছে তোমরা কি দেখেছো? জি স্যার। এখন তোমরা আমাকে বলো, বিক্রিত পণ্যের ব্যয় যদি তুমি নিজে নিজে বের করতে চাও, তাহলে তোমাকে কয়টা দিক খেয়াল করতে হবে। প্রথম কথা হলো, প্রারম্ভিক মজুত পণ্যটা তোমরা সবাই চেনো, এটা রেওয়া মিলে থাকে, দেখে মাত্র সরাসরি বসাই দিবা, এর সঙ্গে কোনো সমন্বয় থাকে না সাধারণত। তবে ক্রয়ের সঙ্গে বেশ কিছু সমন্বয় থাকে। তাই তোমাদের প্রথম নজরটা থাকতে হবে যে আমি প্রারম্ভিক মজুত পণ্য লেখার পর যখন আমি ক্রয়কে লিখবো, তখন আমাকে সেই নিট বিক্রয় নির্ণয় করার মতন এখানেও নিট ক্রয়টা কিন্তু আমাকে নির্ণয় করে নিতে হবে। অর্থাৎ যে সমস্ত আইটেমগুলো ক্রয়কে বাড়াবে তাদেরকে আগে আমরা যোগ করে দেব, আর যে সমস্ত আইটেমগুলো ক্রয় থেকে বাদ যাবে তাদেরকে আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। তো এই কাজটা তোমাকে সতর্কতার সঙ্গে করতে হবে। তোমাকে প্রশ্ন থেকে খুঁজে দেখতে হবে যে ক্রয়ের সঙ্গে সম্পর্কিত আইটেমগুলো কি কি। ক্রয়ের সঙ্গে সম্পর্কিত আইটেমের মধ্যে প্রথমে যে আইটেমটা আমরা যোগ করেছিলাম, সেটাকে আমরা বলি অলিখিত ক্রয়, যেটা সমন্বয়ে থাকে। অর্থাৎ যে ক্রয় হিসাব থেকে বাদ পড়ে গেছে, সেই ক্রয়টা রেওয়া মিলে থাকবে না, সেটা কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। সেখানে ওনারা বলে দিবে যে আমরা এত টাকার পণ্য ক্রয় করেছি, কিন্তু সেটাকে আমরা হিসাব করতে ভুলে গেছি বা বাদ পড়ে গেছে। এই ক্রয়টাকে আমরা অলিখিত ক্রয় বলি, সেটাকে আমরা সর্বপ্রথম ক্রয়ের সঙ্গে যোগ করে দেব।
আর যে সমস্ত আইটেমগুলো আমরা ক্রয় থেকে সাধারণত বাদ দেই তাদের মধ্যে রয়েছে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, আগুনে বিনষ্ট পণ্য, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এই ধরনের আইটেমগুলো যারা কিনা ক্রয়কে কমায়, তাহলে আমরা যোগ করব ক্রয়ের সঙ্গে যে আইটেমটা অলিখিত ক্রয় যোগ করব, আর এই আইটেমগুলো যেগুলো ক্রয় থেকে বাদ যায় সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর অবশিষ্ট যে আইটেমটা আমরা পাবো সেটাকেই আমরা বলবো আমাদের নিট ক্রয়ের পরিমাণ। এবার আমরা নিট ক্রয় বের করার পর আমরা দেখব আমাদের অঙ্কের মধ্যে আর কোন কোন প্রত্যক্ষ খরচ রয়েছে। এই জন্য আমরা কয়েকটা প্রত্যক্ষ খরচের সঙ্গে একটু পরিচিত হব। তোমরা খেয়াল করো, পণ্য ক্রয় করার পরে যে প্রশ্নটা আসবে সর্বপ্রথম ক্রয়ের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় করার পর মালটাকে বয়ে আনতে হবে কারখানা পর্যন্ত, সেজন্য যে পরিবহন খরচটা হবে এটাও প্রত্যক্ষ খরচ। শুধু তাই নয়, পণ্য ক্রয় করার পর তার সঙ্গে রিলেটেড সকল প্রকার খরচই প্রত্যক্ষ। যেমন যদি আমি বিদেশ থেকে মালটা ক্রয় করে আনি তাহলে জাহাজ ভাড়াটা আমাদের প্রত্যক্ষ খরচ, ডক চার্জটা আমাদের প্রত্যক্ষ খরচ, আমদানি শুল্কটা আমাদের প্রত্যক্ষ খরচ। এই সমস্ত খরচগুলোকেও আমরা প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করব। আর আরেকটা প্রত্যক্ষ খরচ রয়েছে কারখানায় মালটা বানানোর সময় শ্রমিকদেরকে যখন আমরা মজুরিটা দিই। তো এই আইটেমগুলো যে প্রত্যক্ষ খরচ, এটা যদি তোমরা জানো, আরো একটা প্রত্যক্ষ খরচ আছে, আমি অবশ্যই এটা এখানে লিখি নাই, এটা অঙ্ক করতে গিয়ে তোমরা হয়তো পাবে, সেটা হচ্ছে কারখানার জ্বালানি। কারখানা চালানোর জন্য যদি কারখানায় কোনো জ্বালানি খরচ ব্যবহার করা হয়, জ্বালানি সেটা বিদ্যুৎ হতে পারে, গ্যাস হতে পারে, তেল হতে পারে। কারখানা চালানোর জন্য আমাদের যে শক্তিটা প্রয়োজন হয়, গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি, এটাকেও আমরা প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করি। তো এই হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচের উপাদান, যাদেরকে আমাদের মনে রাখতে হবে। যাদেরকে মনে রাখতে পারলেই তুমি বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে পারবে। তা না হলে কিন্তু তুমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবে না। তো এই জিনিসগুলো খেয়াল করে আমরা যদি ঠান্ডা মাথায় ধীরে ধীরে অঙ্কটা করি, আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে পারবো। তোমরা দেখো, আমরা যেভাবে এই আইটেমগুলো শিখতেছি সেই আইটেমের মধ্যে প্রথম যে প্রশ্নটা তৈরি করা রয়েছে এখানে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমি প্রশ্নটা পড়ছি, তোমরা খালি একটু দেখো। এখানে আমাদের পণ্য ক্রয় দেওয়া রয়েছে 1 লক্ষ টাকা। বলো তো, পণ্য ক্রয় এটা কি প্রত্যক্ষ খরচের একটা আইটেম না? আরামে বালিশটা পিছনে থেকে দিয়ে তারপর সুন্দর মতো ক্রয় বইয়ে ফেরত, তারপরে ক্রয় ফেরত এটা আমরা ক্রয় থেকে বাদ দেব। ক্রয় বাট্টা এটাও আমরা ক্রয় থেকে বাদ দেব। ক্রয় পরিবহন এটাও একটা প্রত্যক্ষ খরচ, আমরা শিখেছি কিছুক্ষণ আগে। মজুরি এটাও একটা প্রত্যক্ষ খরচ। আর এই যে দেখো প্রারম্ভিক মজুদ পণ্যটা দেয়া আছে, তাহলে রেওয়ামিলের মধ্যে যে আইটেমগুলো দেওয়া আছে এর মধ্যে সবগুলো আইটেমই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এমন কোনো আইটেম এখানে নাই যেটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ক্রয় হবে, সেখান থেকে ক্রয় ফেরতটা বাদ যাবে, ক্রয় বাট্টাও ক্রয় থেকে বাদ যাবে, ক্রয় পরিবহনটা প্রত্যক্ষ খরচ আলাদাভাবে বসবে, মজুরিটাও প্রত্যক্ষ খরচ আলাদাভাবে বসবে। এখানে ক্রয় পরিবহনটা ভুলক্রমে ক্রেডিট পাশে বসে গেছে, বুঝছো? ক্রয় পরিবহনের টাকাটা ডেবিট পাশে বসবে। ক্রয় বাট্টাটা ঠিক আছে। আচ্ছা, এরপর মজুরিটাই প্রত্যক্ষ খরচ, প্রারম্ভিক মজুদ পণ্য তো শুরুতেই বসাই আমরা। এই ছিল আমাদের রেওয়া মিলের আইটেম। এবার দেখো নিচে যে আমি কতগুলা সমন্বয় দিয়েছি, বেশ কয়েকটা সমন্বয় দিয়েছি। তোমরা সমন্বয়গুলোর দিকে একটু খেয়াল করো। প্রথমেই লেখা হয়েছে ক নম্বরে, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি। তোমরা বলো তো, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, এটাই না অলিখিত ক্রয়? এটাই না জি স্যার। অলিখিত ক্রয়? প্রত্যাশা, জি স্যার। প্রত্যাশা শুনছো তুমি আমার কথা? জি স্যার। এটা যে অলিখিত ক্রয়, তুমি বলতে পারবে আমরা এই ক নাম্বার যে সমন্বয়টা ধারে পণ্য ক্রয়, এটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে কি করব? জি স্যার, ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব। ভেরি গুড। ইয়ে আছো নাকি আমাদের সঙ্গে? আশা 304। জি স্যার। আশা দেখো তো, খ নম্বরে যে সমন্বয়টা আছে, মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকা। তুমি বলতে পারবে এটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে কি করব? উম, উম, স্যার বিয়োগ দিব। কোথা থেকে?
কোন আইটেম থেকে? বিক্রয় থেকে, বিক্রয় তো মানে বিক্রয় তো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এটা ক্রয় থেকে বিয়োগ করব, ঠিক আছে? ও, মুনাফাবিহীন sorry, পণ্য বিক্রয়, তুমি মনে রেখো মুনাফাবিহীন পণ্য বিক্রয় একই সাথে বিক্রয় থেকেও বাদ যায়, ক্রয় থেকেও বাদ যায়। তো বিক্রয় থেকে তো আমরা বাদ দিয়েছি যখন আমরা নিট বিক্রয় বের করেছি। তো এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাচ্ছি, তাহলে এখানে তো ক্রয় লিখবো, তাহলে সেখান থেকে আমরা এই আইটেমটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কোনো কনফিউশন রাখা যাবে না, বুঝছো? কোনো কনফিউশন রাখা যাবে না। জি স্যার। সাবিনা আক্তার আছো 306? সাবিনা আক্তার, সাবিনা আক্তার জি 306 স্যার। হ্যাঁ, জি সাবিনা স্যার। দেখো তো এখানে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা। তুমি বলতে পারবে এই সমাপনী মজুত পণ্যটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা আসলে কি করব? বিক্রিত ব্যয় থেকে বাদ দিব। বিক্রিত পণ্যের মোট ব্যয় থেকে বাদ দেব না, মোট যোগফল থেকে বাদ দিব, কারণ এটা বাদ দিলেই মোট বিক্রিত যোগফল পণ্যের থেকে। ব্যয়টা বেরোবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তার মানে সবগুলো প্রত্যক্ষ খরচ যোগ করার পর সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিব, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেরোবে, তাই না? জি সকল স্যার। প্রকার প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টির সঙ্গে সমষ্টি বের করে সকল প্রকার প্রত্যক্ষ খরচের সমষ্টির সাথে আমরা সমাপনী মজুত পণ্যটা সবসময় বাদ দেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, নূর আছো 308? কোহিনুর আক্তার নূর, কোহিনুর আক্তার নূর, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? 309 কামনা দেলোয়ার। জি স্যার। তুমি বলো তো আমাকে এর পরের যে সমন্বয়টা আছে, আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা এটাকে কি করব বলো তো? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় স্যার, করার সময় স্যার এটা বিয়োগ করব। কোথা থেকে, কোন আইটেমটা থেকে বিয়োগ করব? এই ক্রয় থেকে বিয়োগ করব। আগুনে বিনষ্ট পণ্য, আগুনে যদি কোনো পণ্য বিনষ্ট হয়, আমাদের ক্রয়কৃত পণ্য নষ্ট হয়ে যায়, কমে যায়, সেজন্য আগুনে বিনষ্ট পণ্য সবসময় ক্রয় থেকে বাদ দিতে হয়, ঠিক আছে? মনে থাকবে কামনা? আমরা কোত্থেকে বাদ দেব এটা? এটা আমরা ক্রয় থেকে বাদ দেব, কি ঠিক আছে? ছয় থেকে বাদ। হ্যাঁ। জি স্যার। সামিয়া আছো 310? সামিয়া, জি স্যার বলেন। সামিয়া দেখো, নাম্বার যে সমন্বয়টা এখানে আছে, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা এই ঘটনাটাকে কিভাবে লিখবো তুমি একটু বলো তো? স্যার এটা ক্রয় থেকে মাইনাস হবে। এটা আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এই যে অঙ্কটা এখন পড়লাম, এই অঙ্কটা এখন বিক্রিত পণ্যের ব্যয় যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে দেখো আমি এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করেছি, তোমরা খেয়াল করে দেখো। এখানে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করেছি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেভাবে আমি এখানে তোমাদেরকে দেখালাম, এরপর থেকে তোমরা সবসময় অঙ্কটা এভাবেই করবে। তো তোমরা খেয়াল করে দেখো, দেখছো সবাই? জি জি স্যার। স্যার। তোমরা দেখো, তোমরা কি আমার সঙ্গে সঙ্গে করে নেবে এটা হাতে হাতে আমার সাথে সাথে? জি স্যার। তাহলে জি স্যার। ঘরটা টেনে ফেলো, দ্রুত দ্রুত ঘরটা টেনে ফেলো, আমি মুখে মুখে বলবো, আমার সঙ্গে সঙ্গে করবে। হ্যাঁ হাসান, হ্যাঁ হাসান, হ্যাঁ হ্যাঁ হাসান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছে। আচ্ছা ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ আমাকে?
জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, ঘর টেনে ফেলছো সবাই? জি স্যার। প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা। এটা সবসময় আমরা 2 নম্বর কলামে সবার আগে লিখবো। লিখে ফেলো প্রারম্ভিক মজুদ পণ্য 30,000। আর প্রারম্ভিক মজুদ পণ্য ফার্স্ট আইটেম হলে সেকেন্ড আইটেম হচ্ছে ক্রয়। আর ক্রয়টাকে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমরা এটাকে নিট ক্রয় হিসাবে লিখবো। আর নিট ক্রয় হিসেবে লেখার জন্য আমরা প্রথমে ক্রয়কে 1 লক্ষ টাকা আমরা প্রথম টাকার ঘরে লিখেছি। দেখো এই ক্রয়টা আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল। এই যে ক্রয় 1 লক্ষ টাকা দেখেছো? এই ক্রয়ের সঙ্গে যে আইটেমটা যোগ হবে সেটাকে সবার আগে যোগ করে দিলাম আমরা অলিখিত ক্রয় 15,000 টাকা, যেটা আমাদের প্রথম সমন্বয়ের মধ্যে ছিল। ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 15,000 টাকা, এটা অলিখিত ক্রয়। তাহলে চলো আমরা ক্রয়ের সঙ্গে অলিখিত ক্রয় 15,000 টাকা আগে যোগ করে দিয়ে 1,15,000 টাকা নিচে লিখে দেই। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 লিখে দিলাম। তার সঙ্গে ক্রয় আমরা যোগ করলাম, প্রথম টাকার ঘরে লিখলাম 1 লক্ষ টাকা। তার সাথে অলিখিত ক্রয় আমরা যোগ করে দিলাম 15,000 টাকা। আমাদের মোট ক্রয়ের পরিমাণটা আপাতত হলো 1,15,000 টাকা। এবার যে সমস্ত আইটেমগুলো থেকে যে সমস্ত আইটেমগুলো আমাদের ক্রয়ের পরিমাণটা কমাবে, অর্থাৎ ক্রয় থেকে বাদ দিতে হবে, এখন আমরা একটা একটা করে সেটা লিখব। বাদ ক্রয় ফেরত 6,000, বাদ ক্রয় বার্তা 4,000, বাদ মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000, বাদ আগুনে বিনষ্ট পণ্য 5,000, আর ব্যক্তিগত প্রয়োজনে যে পণ্য উত্তোলন ছিল 2,000। এই অঙ্কের এই 5টা আইটেম ছিল যারা ক্রয় থেকে বাদ যাবে। প্রশ্নের মধ্যে এই আইটেমগুলো ছিল, এরা ক্রয় থেকে বাদ যাবে। এদেরকে আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব, তাই এদেরকে ইনার কলামে লিখলাম। এবার এই সবগুলোকে আমরা একসঙ্গে যোগ করে আমরা এই টাকাটা 2 নম্বর কলামে নিয়ে যাই, 27,000 টাকা। আমরা যখন ক্লাস করতে বসবো, অন্তত আমি যখন ক্লাস করতে বসবো, তোমরা কিন্তু কেউ বিছানায় বসে কম্বল মুড়ি দিয়ে ক্লাস করবে না, বুঝছো? তোমরা পড়ার টেবিলে খাতা কলম নিয়ে বসবে, পেন্সিল নিয়ে বসবে, ক্যালকুলেটর নিয়ে বসবে। আমার সাথে সাথে অঙ্ক করতে হয়, যেহেতু দ্রুত গতিতে যেন সবকিছু হাতের কাছে পাওয়া যায়, সেগুলো নিয়ে তোমরা পড়ার টেবিলে বসবে। কি বলছি বুঝছো? এটা অ্যাকাউন্টিং না, এটা অঙ্ক না। এটা হাতে হাতে না করলে এটা তোমরা বুঝতে পারবে না। তাই বিছানায় শুয়ে শুয়ে আমার ক্লাসটা কখনো করবে না কেউ। আমি কি বলছি তোমরা কি শুনছো? জি স্যার। জি স্যার। নাও, তোমরা তো কেউ নাই তো বিছানায় আছো নাকি? সবাই পড়ার টেবিলে আছো না তো? স্যার। সবাই পড়ার টেবিলে আছে তো? স্যার। জি স্যার। পড়ার টেবিলে বসেই জি, অ্যাকাউন্টিং স্যার। এর পড়াশোনাটা হয়। বিছানায় শুয়ে শুয়ে কিন্তু কোনো পড়াশোনা আসলে হয় না, ঠান্ডা যতই থাকুক। তো যাই হোক, এবার চলো এই সবগুলোর যোগফল আমরা 2 নাম্বার টাকার কলামে নিয়ে যাই, 27,000 টাকা। এটা 1,15,000 থেকে যখনই আমরা বাদ দিয়ে দিব, দেখো ওই যে আমরা আমাদের নিট ক্রয়টা পেয়ে গেছি 88,000 টাকা। তার মানে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা কিন্তু নিট ক্রয়টা আলাদা একটা পয়েন্ট হিসেবে আমরা কিন্তু এটা বের করে ফেলেছি। তাই যদি কখনো সৃজনশীল কোশ্চেনে তোমাদেরকে নিট ক্রয় বের করতে বলে, তো ঠিক এখানে আমি যেভাবে নিট ক্রয়টা বের করেছি, তোমরা এভাবে নিট ক্রয়টা বের করে ফেলতে পারবে তো না? জি স্যার। সৃজনশীল প্রশ্নে যে কোন প্রশ্নটা ওনারা করবে সেটা তো আগে থেকে নির্দিষ্ট করে বলা যায় না। তবে তুমি যদি খুঁটিনাটি সবকিছু শিখে রাখো, তাহলে ওনারা যে প্রশ্নটাই করুক তুমি কিন্তু জবাব দিতে পারবে। আর সেজন্য এই সাবজেক্টটা A+ পেতে গেলে তোমার কোনো কিছু বাদ দিয়ে শেখা যাবে না। আচ্ছা, নিট ক্রয়টা বের হয়ে যাওয়ার পর এবার অন্যান্য প্রত্যক্ষ খরচ যেগুলো আমাদের এই অঙ্কে আছে, আমরা দেখেছি আমাদের ক্রয় পরিবহনটা ছিল 7,000 কোশ্চেনের মধ্যে, রেওয়ামিলের মধ্যে ছিল। দেখো ক্রয় পরিবহনটা ছিল ওই যে ক্রয় পরিবহন 7,000 ছিল। দেখো আমাদের মজুরিটাও ছিল, সেটাও আমরা লিখে দিয়েছি 10,000। আমাদের আর কোনো প্রত্যক্ষ খরচ এই অঙ্কে ছিল না। সেজন্য প্রারম্ভিক মজুদ পণ্য
নিট ক্রয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ, একটা ক্রয় পরিবহন, একটা মজুরি, এই 4টা আইটেমকে আমরা একসঙ্গে যোগ করলাম। মোট যোগফলটা চলে এলো 1,35,000 টাকা। আর ওইখান থেকেই আমরা এখন সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা বাদ দিয়ে দিলাম। সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা বাদ দিলেই আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে গেলাম 1,10,000। তোমরা দেখো আমি এখানে যে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করলাম, তোমরা কি সবাই এই বিক্রিত পণ্যের ব্যয় বের করাটা বুঝছো? জি স্যার। এবং এভাবে যদি আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে তোমরা দেখবে যে তোমাদের কারোরই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আর কোনো ঝামেলা হবে না। নিট বিক্রয়টাও তোমরা নিশ্চিন্তে বের করে ফেলতে পারবে, বিক্রিত পণ্যের ব্যয়টাও তোমরা নিশ্চিন্তে বের করে ফেলতে পারবে। আর নিট বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় যখন তোমরা বের করতে পারবে, তখন মোট লাভ তো তোমাদের হাতের মুঠায়। কারণ নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই কিন্তু মোট বিক্রয়টা পাওয়া যায়। নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই কিন্তু মোট বিক্রয়টা পাওয়া যায়।